সরাসরি আমরা যে খবরের দিকে নজর রাখবো, একটা হারহিম হত্যা, পিস পিস করে কেটে দেহ থেকে পা থেকে আলাদা করে সেই টুকরো সুটকেস বন্দি করে মধ্যমগ্রাম থেকে সোজা আনা হলো কোথায়? কলকাতায়। কিন্তু হাতে নাতে ধরা পড়ে যায় মা মেয়ে। আর তারপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ভাবতে পারেন ঠান্ডা মাথায় খুন, কতটা ঠান্ডা মাথায় খুন করলে নিহতের টাকাতে সোনার দোকানে গিয়ে গয়নার বায়না দেওয়া যায়। হ্যাঁ, এমনই করেছে মা মেয়ে। দেহ লোপাটেও নিহত সুমিতার টাকায় সুটকেস, যে সুটকেসে দেখছেন বাক্সবন্দি দেহ, যে সুটকেস, যে ছবি আপনাদের বারবার দেখাচ্ছি, সেটা ওই নিহত সুমিতার টাকাতে। মধ্যমগ্রামে পিসি শাশুড়ি খুনে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। টাকার লোভ ঠিক কোন পর্যায়ে যেতে পারে যে সুমিতাকে ডেকে খুন করার পর তার টাকা নিয়ে গয়নার দোকানে গিয়ে গয়নার বায়না, খুন করার পর কিন্তু বলছি, মাথায় রাখবেন, খুন করার পর গয়নার বায়না, এবং তারপর তারই টাকাতে সুটকেস কেনা এবং সেখানে ওই মরদেহ, কাটা দেহ তা বন্দি করে গঙ্গায় ভাসানোর চেষ্টা। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, কতটা ঠান্ডা মাথায় তারা খুন করেছিল এবং এতটা অপরাধপ্রবণ মানসিকতা তাদের যে খুন করার পরেও এতটা রিলাক্টেন্ট থেকে তার টাকাতেই, এই সুমিতার টাকাতেই সুটকেস, সুমিতার টাকাতেই গয়নার বায়না দেওয়া হচ্ছে। আমার প্রশ্নটা এখানে যে এই সুমিতা ঘোষের টাকা হাতালো কি করে ফাল্গুনি? ঝামেলার সূত্রপাত কি এখান থেকে? একদম, দেখো, প্রায় এক সপ্তাহ আগে কিন্তু সুমিতাকে ফোন করে, অর্থাৎ পিসি শাশুড়িকে ফোন করে ফাল্গুনি ঘোষ। অর্থাৎ তার পিসি শাশুড়ি এই ফোন পাওয়ার পরেই মধ্যমগ্রামের বীরেশপল্লীতে তিনি চলে আসেন। এবার চলে আসার পরেই তারপরেই কিন্তু ফন্দি আটেন, একের পর এক ফন্দি ফাল্গুনি। অর্থাৎ এই ফাল্গুনির তার পিসি শাশুড়ির অ্যাকাউন্টে রয়েছে প্রায় 3,40,000 টাকা। তার গায়ে কিন্তু রয়েছে সোনার গয়না এবং তার অনেক সম্পত্তি। ফলে সেগুলো হাতানোর জন্যই এক সপ্তাহ আগে তাকে ফোন করে ডাকা হয় এবং ডাকার পর থেকেই তাকে বলা হয় যে এই যে পিসি শাশুড়ি অর্থাৎ সুমিতার যে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ এটিএম রয়েছে, সেই এটিএম কিভাবে হাতানো যায়, অর্থাৎ এটিএমটি তার যে পাসওয়ার্ড, এটিএমের যে পিনকোড, সেই পিনকোডের জন্য বারংবার বলা হয় যে এই পিনকোডটা চেঞ্জ করতে হবে, না হলে টাকা কিন্তু হ্যাকাররা হ্যাক করতে পারে। এই ধরনের বিভিন্ন রকম অজুহাত কিন্তু তার পিসি শাশুড়িকে বলেন। তারপরেই কিন্তু সেখান থেকে সেই পিনকোড, সেখান থেকে তার এটিএম নেয়, এটিএম নিয়ে সেখান থেকে পিনকোড চেঞ্জ করে, পিনকোড চেঞ্জ করার পরে পুরোটাই অর্থাৎ কেল্লাফতে, ফলে টাকা কিন্তু সে তখন নেওয়া শুরু করেনি। তারপরেই গন্ডগোল শুরু হয়। রবিবার সকাল থেকে কিন্তু চরমে পৌঁছায় সেই গন্ডগোল এবং গন্ডগোলের পরেই কিন্তু তাকে অর্থাৎ বিকালের পর থেকে চরমে পৌঁছায় এবং সন্ধ্যার পরেই কিন্তু অর্থাৎ পিসি শাশুড়ির সঙ্গে গন্ডগোল এবং সেই গন্ডগোলে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পাঁচিলে ধাক্কা লেগে তার কিন্তু সে অচৈতন্য অবস্থায় পড়ে। তারপরই ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়, অর্থাৎ তারপরেই কিন্তু সে মারা যায়। সেই মৃতদেহ ঘরে রেখেই মা মেয়ে কিন্তু তারা খাটে ঘুমিয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারী সূত্রে খবর বা তাদের কাছে স্বীকার করেছেন। তারপরে সকাল হতেই সেই এটিএম কার্ড নিয়ে বেরিয়ে পড়ে বড়বাজারের উদ্দেশ্যে। সেখানে এটিএম থেকে 25,000 টাকা তোলে, একটি সোনার দোকানে গিয়ে 50,000 টাকা দামের একটি সোনার গহনা তারা অর্ডার করে এবং যে 25,000 টাকা তোলা হয়েছিল সেই টাকা দিয়ে কিন্তু সুটকেস কেনা হয়। সুটকেস কেনার পরে তারা কিন্তু ওই যে বিভিন্ন এলাকায়, অর্থাৎ এই গঙ্গার ঘাটের বিভিন্ন এলাকায় কিন্তু তারা র্যাকি করে কিভাবে তার মৃতদেহ সেখানে ফেলবে। ফলে সেই মতো তারা বিকালের দিকে সুটকেস নিয়ে বাড়ি ফেরে। রাতে সেখানে সেই তার মৃতদেহ, এই সুমিতা ঘোষের টাকা হাতিয়ে গয়নার বায়না, এই সুমিতার টাকা দিয়েই সুটকেস কেনা। এবং আরো একটি ইনফরমেশন আপনাদেরকে দিই, এই সুমিতা ঘোষকে মারার পর যখন তারা এইসব গয়নার বায়না দিতে যান, সারা দিন কলকাতায় রেকি করেন মা মেয়ে, তখন এক ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে দরাদরিও তারা করেন। সেই ট্যাক্সি ড্রাইভার, তার কি বক্তব্য, কত টাকা তিনি চেয়েছিলেন, আর মা মেয়ে, খুনি মা মেয়ে তখন কিভাবে দরাদরি করেছিলেন দেখুন একবার। ওই তো গতকাল সকালবেলায় আমি দোলতলা দাঁড়িয়েছিলাম, ভোরবেলায় এসছে পার্টি, এসে আমাকে বলেছে কুমোরটুলি যাবো। আমি বলেছি যাবো, আমি আমার মতো ভাড়া বলেছি 700 টাকা। তা উনি 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছে, আমি 500 টাকায় যাইনি, 600 টাকায় রাজি হয়ে তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায়। তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আর 100 টাকা দিয়েছি আমাকে, আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়। ট্রলিটা ভারী ছিল অবশ্যই, কারণ ওনার তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভেতরে কাঁসার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে। ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো। আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মতন চলে এসেছি।
যে বাক্সে ছিল মৃতদেহ সেই বাক্সে নাকি কাঁসার বাসন নিয়ে তারা যাচ্ছেন। শুনলেন তো ট্যাক্সি চালকের বক্তব্য। আর আগেও অপরাধ ফাল্গুনির, ওই যে আমরা পড়েছিলাম না, লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে মৃত্যু হয়েছে সুমিতা ঘোষের, কিন্তু লোভ ঠিক কোন জায়গায় একবার দেখুন। আগেও অপরাধী ফাল্গুনি ঘোষের। 2021 শিলিগুড়িতে সোনার গয়না নগদ চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মামা শ্বশুরের বাড়ি থেকে সেখানে সোনা এবং নগদ চুরি করে সে। পরে মুচলেকা দিয়ে জামিনে মুক্ত হয় ফাল্গুনি। গতকাল এই অভিযোগ করেন সুমিতা ঘোষের দাদা সুবল ঘোষ। আজ ফাল্গুনির ভাসুর তিনিও একই অভিযোগ করছেন। আমার ভাই আর ভাইয়ের মিসেস এসেছিল, হ্যাঁ ফাল্গুনি ঘোষ। মামার থেকে শুনলাম যে এখানে চুরি হয়েছিল, অর্নামেন্টস আর ক্যাশ। মানে এত বেশি পোলাইট, মানে লোককে ইনফ্লুয়েন্স করতে পারে। আমার এগেনস্টে একটা কেস করেছে পুরো ফ্যামিলিকে নিয়ে 498 লাগিয়ে, যে আমরা নাকি ওর উপর নির্যাতন চালাই। শিলিগুড়ির থেকে একটা মহিলাকে আসামে গিয়ে নির্যাতন কে করবে বলেন? ওরা থাকতো ফার্স্ট ফ্লোরে আমার মা বাবার সাথে। আর তখন থেকে আমাদের কোনো সেরকম টাচ ছিল না। ডিভোর্স তো হয়নি, কারণ ডিভোর্সের জন্য আমরা বলেছিলাম মিউচুয়াল কনসেন্টে করো। ওর তো শুধু টাকার লোভ, ভরণ পোষণ দেন, বাবা নেই, সংসার করবে না, কিন্তু মিউচুয়ালি সেপারেশন লাগবে, ডিভোর্স দেবে না। ফাল্গুনি ঘোষ তা বিয়ের পর সপরে তারা দুজনে হাজবেন্ড ওয়াইফ মিলে তার মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে এসেছিল, এবং সেই পিরিয়ডে তারা মোটামুটি মোরালেস 1 মাসের মতন তারা এখানে মামা শ্বশুরের বাড়িতে স্টে করেছিল। ফিরে যাওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার আলমারিতে, সুব্রত ঘোষের বাড়িতে আলমারিতে রাখা বহু গচ্ছিত সোনা গয়না এবং আরো মূল্যবান সামগ্রী তাদের মিসপ্লেস হয়ে যায়। তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করায় তার কাছ থেকে সমস্ত যত চুরি যাওয়া সামগ্রী ছিল সেগুলো সবকিছু ওই ফাল্গুনি ঘোষের কাছ থেকে পাওয়া যায়। তদানীন্তন বিচারক তাকে তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হেফাজতে পাঠিয়েছিলেন। এখনো বর্তমানে সেই মামলাটা বিচারাধীন আছে। এই প্রথম যে একটা ঘৃণ্য অপরাধ করে ফেলেছে এই ফাল্গুনি তা নয়, শুনলেন বক্তব্য। এর আগেও এই ধরনের অপরাধ হয়েছে। আর অপরাধের বোধহয় শেষ নেই। কেন বলছি? কারণ সদ্যজাত সন্তান, তাকেও চরম অবহেলার অভিযোগ। 1 মাসের মধ্যে, জন্মের 1 মাসের মধ্যে মৃত্যু ফাল্গুনির সন্তানের। শুনুন একবার সেই বক্তব্য। তার মদ খাওয়ার অভ্যাস আছে, আমরা পরে জানতে পারলাম। উনি আমাদের এগেনস্টে সে বধূ নির্যাতনের কেস দিয়েছিল। কারণ হলো প্রতিহিংসামূলক। তার শিলিগুড়ি চুরি কেসটা আমাকে প্রেসারাইজ করতে উঠাবার জন্য। আমি বলেছি যে এটা তো আমার হাতে নেই, এটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস ফাল্গুনি ঘোষ। ওই জন্যই এই সমস্ত কাজ করা। শাশুড়িকে মারতে পারে, পিসি শাশুড়িকে মারতে পারে, সে তার নিজের সন্তানকে মেরেছে, কারণ তার সন্তান চাই না। আমরা কিছু হয়নি এই জন্যই মেনে নিয়েছি। এখন সন্তানটা নেই, তখন তার বুঝতে পারিনি যে তার দোষ আছে। এখন ধীরে ধীরে তার সমস্ত পাস্ট হিস্ট্রিতে একটার পর একটা যোগ করলে দেখা যাচ্ছে সেই দায়ী। আর মধ্যমগ্রামে সুমিতা ঘোষ খুনের তদন্তে এবার মধ্যমগ্রাম থানা আগামীকালের মধ্যে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। 1 দিনের জেল হেফাজতে আপাতত অভিযুক্ত মা ও মেয়ে। অমিত সরকার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, আজকে বিচার ভবনে পেশ করা হয়েছিল দুই অভিযুক্ত ফাল্গুনি এবং তার মারুতিকে, এবং কলকাতা পুলিশের তরফে জুডিশিয়াল কাস্টডি বা জেল হেফাজতের আবেদন করা হয়েছিল। এবং তোমায় জানিয়ে রাখবো, যেহেতু খুনের ঘটনা এবং খুন করা হয়েছে মধ্যমগ্রামেই, সেই কারণে এটি মধ্যমগ্রাম থানার অন্তর্গত এলাকা। এই কারণে কলকাতা পুলিশের তরফ থেকে মামলাটি হস্তান্তর করা হচ্ছে মধ্যমগ্রাম থানাকে। এবং ইতিমধ্যেই বিচার ভবন আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত কেস ডায়েরি সংক্রান্ত যা নথি রয়েছে সমস্ত তুলে দিতে হবে মধ্যমগ্রাম থানাকে, এবং আগামীকাল বারাসাত আদালতে পেশ করা হবে দুই অভিযুক্তকে, এবং সেখান থেকে নিজেদের হেফাজতে নিতে পারবে মধ্যমগ্রাম থানা। এবং তারপর তারা এই খুনের ঘটনা, তারা সুমিতা ঘোষ খুনের ঘটনা তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে ট্যাক্সি চালক, ভ্যান চালক, যিনি যে ভ্যানে করে তারা এসেছিলেন ট্রলি নিয়ে, তারা আজকে আনডিফেন্ডেড ছিল। তো আনডিফেন্ডেডের লিগাল ডিফেন্স কাউন্সিল থেকে আমরা তাদেরকে ডিফেন্ড করি। তাদেরকে আগামীকাল বারাসাত কোর্টে প্রোডাকশনের জন্য অর্ডার হয়েছে। একদিনে জেসি হয়, কালকে ওখানে বারাসাত কোর্টে অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে বারাসাত কোর্ট 103(1) 238 আর 35 বিএনএস।